প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে এস-আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আরেকটি চ্যাপ্টার, এবং যে চ্যাপ্টারের মধ্যে অনেক কঠিন বিষয়গুলো থাকে, অনেক প্যাচ গোজের বিষয় থাকে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অর্থাৎ সমন্বয় দাখিলা। এই সমন্বয় দাখিলা উপরে আজকে আমরা প্রথম ক্লাসটি করব। সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা হচ্ছে কি করা? অ্যাডজাস্ট করা। এই যে শব্দটা এখানে তোমরা খেয়াল করো, অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে কি? মানিয়ে নেওয়া, মানানসই, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট। আর অ্যাডজাস্টমেন্ট মানে কি? সমঝোতা। সমঝোতার মাধ্যমে একটা জিনিসকে কি করা? সংশোধন করা, মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়ার চেষ্টা করা, সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট, অভিযোজন। অর্থাৎ আমাদের কিছু বিষয় থাকে সারা বছর ধরে হয়, সেই বিষয়গুলো বছরের শেষে গিয়ে অথবা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে কি করতে হয়? সেগুলো তোমাকে কি করতে হয়? সেগুলো এই বছরের কিনা, কিংবা এই বছরের মধ্যে আবার অন্য বছরের হিসাবগুলো, আমাদের টাকা পয়সাগুলো আমাদের চলে গেছে কিনা, সেগুলো আমাদের কি করতে হয়? সঠিক করতে হয়। তো আমি থিওরিটিক্যাল পার্ট যদি দেখাতাম তোমাদের, তাহলে আরো বেশি সুবিধা হতো। আমি সরাসরি ম্যাথে আসছি, তারপরে আমি একটু কথা বলি। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রিপেইড, আর একটা হচ্ছে অ্যাক্রুড। প্রিপেইড মানে অগ্রিম, অগ্রিম আয় হতে পারে, অগ্রিম ব্যয় হতে পারে। আবার অ্যাক্রুড, অ্যাক্রুড মানে বকেয়া। তো বকেয়া আয় হতে পারে, বকেয়া ব্যয় হতে পারে। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিপেইড, আর একটা হচ্ছে অ্যাক্রুড। তো প্রিপেইড রেভিনিউ হতে পারে, আবার প্রিপেইড এক্সপেন্স হতে পারে। অ্যাক্রুড রেভিনিউ হতে পারে, অ্যাক্রুড এক্সপেন্স হতে পারে। তো এই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর প্রকারভেদ। তবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর মধ্যে শুধু যে বিষয়গুলো থাকে, আয় ব্যয়, এই বিষয়গুলো, এর বাইরেও কিছু বিষয় থাকতে পারে। যে যদি কোনো এন্ট্রি তুমি যদি লিখতে ভুলে যাও, সেটাকে আবার অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমাদের কি করতে হয়? লিখতে হয়। তো এটাও কিন্তু তোমার এক ধরনের অ্যাডজাস্টমেন্ট। তো এইসব বিষয়গুলো আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখবো, যে আরো নতুন নতুন কি বিষয়গুলো আসবে। তো আমরা আজকে চলো একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা তোমরা দেখো যে এইটা এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তো এখানে আমাদের 7টা অ্যাডজাস্টিং এন্ট্রি আছে। এই 7টা অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের কি করতে হবে? জার্নাল এন্ট্রি দিতে হবে। তো এখানে দেখো লেখা আছে, পাস দি অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কবির কোম্পানি অ্যাট ডিসেম্বর 31, 2015। অর্থাৎ ডিসেম্বর 31, 2015-তে আমাদের কবির কোম্পানির বইতে এই অ্যাডজাস্টিং গুলো আমাদের দিতে হবে। পোস্টিং, এই অ্যাডজাস্টিং গুলো আমাদের দিতে হবে, অর্থাৎ সমন্বয় দাখিগুলো আমাকে দিতে হবে। তো এখানে দেখো, অ্যাডজাস্টিং এন্ট্রি মানে জাবেদা। তো জাবেদার জন্য আমার হচ্ছে 5টা কলাম বিশিষ্ট ঘর টানতে হয়। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর ডেট কিন্তু একটাই, সেটা হচ্ছে হিসাবকালের শেষ তারিখ, অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ তারিখ। তো আমার এখানে অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর 31, 2015। এই কারণে দেখো ডিসেম্বর 31, 2015, এটাই হচ্ছে আমাদের সবগুলো এন্ট্রির জন্য ডেট একটাই। তো আমরা এখন প্রথম এন্ট্রিটা দেখি। দেখো বলছে, এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড অ্যাট টাকা 30,000। এন্ডিং ইনভেন্টরি মান হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। অর্থাৎ সমাপনী মজুত পণ্যের টাকায় পরিমাণ হচ্ছে 30,000। তো আমরা জানি সমাপনী মজুত পণ্য একটা সম্পদ। তো সম্পদ যেহেতু এন্ডিং ইনভেন্টরি আমার সম্পদ, আর সম্পদ বাড়লে আমরা জানি এই সম্পদকে কি করতে হয়? ডেবিট করতে হয়। এই কারণে তোমরা এখানে দেখো যে আমাদের প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিতে এন্ডিং ইনভেন্টরিকে ডেবিট করা হয়েছে।
আর ক্রেডিট করা হয়েছে হচ্ছে পারচেজ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কেন পারচেজকে ক্রেডিট করলাম। কারণ আমরা পারচেজ তখনই ক্রেডিট করি যখন আমার পণ্যের পরিমাণ কমে যায়, তখন আমরা সেটাকে কি করি, পারচেজ নামে ক্রেডিট করি। তো এখানে আমার পণ্য কমে গিয়েছে কিনা সেটা হচ্ছে আমার কোশ্চেন। তো আমি তোমাদের খসড়া যদি একটা দেখাই, যে আমরা যখন পণ্য পারচেজ করি তখন কিন্তু আমি লিখি পারচেজ কি করি, আমরা ডেবিট করি। আর আমরা কি করি, যদি আমরা ক্যাশে কিনি তাহলে আমরা ক্যাশ কি করি, ক্রেডিট করি। অর্থাৎ আমি পারচেজ, ধরো যে আমি 50,000 টাকার পণ্য আমি কি করেছিলাম, পারচেজ করেছিলাম, তাহলে আমি পারচেজ করি ডেবিট। আর 50,000 টাকা যেহেতু আমার ক্যাশ চলে গিয়েছে, এই কারণে আমি 50,000 টাকা এটাকে কি করি, ক্রেডিট করি। এখন একটা জিনিস খেয়াল করো, এর মধ্যে ধরো যে আমার এখানে আমি দেখিয়েছি এটা হচ্ছে 30,000 টাকার, অর্থাৎ আমি 20,000 টাকার পণ্য আমি ধরো যে সেল করছি হচ্ছে 20,000 টাকার পণ্য সারা বছরে। তাহলে আমার কিন্তু বছরের শেষে কিন্তু পণ্যের পরিমাণ রয়ে গেছে, যেটাকে আমি ইনভেন্টরি বলছি, সেই পণ্যটা কিন্তু আমার রয়ে গেছে এখনো কত, 30,000। সো বছরের শেষে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে যেটা রয়ে যায় সেটাই কিন্তু তোমার এন্ডিং ইনভেন্টরি। অর্থাৎ এই এন্ডিং ইনভেন্টরি কিন্তু আলাদা কোনো বিষয় না। অর্থাৎ পার্সেজের যে অংশটা, অর্থাৎ সারা বছর ধরে আমি যা পারচেজ করি, যে পরিমাণ পণ্য পারচেজ করি, সেই পরিমাণ পণ্য থেকে আমি যা সেল করি সেটা বাদ দিই। সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে ওটাই হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি। তো এই জন্য, যেহেতু আগে এখানে খেয়াল করো যে আমরা পারচেজ করেছিলাম 50,000, সেল করেছি 20,000, তাহলে আমার বছর শেষে ইনভেন্টরি মজুদ পণ্য আছে 30,000। ওকে, তাহলে এখন আমরা যাতে আসি। তার মানে হচ্ছে দেখো, এই 30,000 টাকা এটা কিন্তু আমরা কোথা থেকে পেয়েছি, পারচেজ থেকে পেয়েছি। আমরা আগে পারচেজ করেছিলাম, সেই পারচেজ থেকেই কিন্তু আমরা এটা পেয়েছি। যেহেতু আমরা পারচেজ থেকে পেয়েছি, এখন পারচেজ আমরা ইনভেন্টরি নামে আলাদা হিসাবে দেখাচ্ছি, সম্পদ নামে। এই কারণে এই কারণে আমাদের কিন্তু পারচেজ কমে যাচ্ছে। এই কারণে পারচেজ কমে যাওয়ার কারণে আমরা পারচেজটাকে ক্রেডিট করছি। এখানে তোমরা দেখো যে আমি পারচেজ করেছিলাম, পারচেজকে ডেবিট করেছিলাম, কিন্তু পারচেজের একটা অংশই হচ্ছে তোমার এন্ডিং ইনভেন্টরি। যেহেতু আমি এন্ডিং ইনভেন্টরি আলাদা নামে দেখাচ্ছি, তার মানে পারচেজ কিন্তু আমার ওই 30,000 আর থাকছে না। অর্থাৎ 20,000 টাকা তোমার সেল বাবদ চলে গেছে, আর 30,000 টাকা পারচেজ, এইটাকে আমরা কোথায় দেখাচ্ছি, এটাকে আমরা ইনভেন্টরিতে ট্রান্সফার করে দিয়েছি। এই কারণে কিন্তু তার ফলে আমাদের পারচেজটা ক্রেডিট হয়ে যাচ্ছে। তোমরা এখানে দেখো, এই কারণে এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পারচেজ আমাদের ক্রেডিট 30,000 টাকা। সো এইটা হচ্ছে আমাদের এক নাম্বার এন্ট্রি। আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে দেখো বলছে, দ্য ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 1,000। এটা খুবই সহজ। জেনারেল এন্ট্রি আর অ্যাডজাস্টিং এন্ট্রি ডেপ্রিসিয়েশনের জন্য একই, অর্থাৎ ইকুইপমেন্টের উপরে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,000, এটা মুখস্থ করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যার উপর ধরা হবে, যে অ্যাসেটের উপরে, সেই অ্যাসেটের নামটা লিখতে হবে। তো যেহেতু এই বছরে ডেপ্রিসিয়েশনের পরিমাণ ধরা হয়েছে 1,000, তার কারণে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে 1,000। আর এর বিপরীতে আমরা আরেকটা হিসাব করি, সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের হচ্ছে, এটাকে বলা হয় কন্ট্রা অ্যাসেট। অর্থাৎ এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কারণে ইকুইপমেন্টের মূল্য কমে যায়। ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ, আমরা ডেবিট করি, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা বিপরীত সম্পদ, সম্পদের বিপরীত, অর্থাৎ ক্রেডিট দিকে আমরা এটা লিখি। সো এটা যদি তোমরা মুখস্থ করো সবচেয়ে ভালো হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা 3 নম্বরে যাই। ইন্টারেস্ট অন নোটস পেবল টাকা 2,000। অর্থাৎ নোটস পেবল আমার দায়, সেই দায়ের উপরে আমার ইন্টারেস্ট হচ্ছে 2,000 টাকা। সো এই সমন্বয় ইন্টারেস্ট থাকা মানেই তোমাদের মনে করতে হবে যে এটা বকেয়া আছে। তাহলে বকেয়া খরচের জাবেদা আমার দিতে হবে। বকেয়া খরচের আমরা জানি যে এক্সপেন্স ডেবিট আর পেয়েবল ক্রেডিট। যেহেতু এই এক্সপেন্সের নাম ইন্টারেস্ট, এই কারণে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 2,000 আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 2,000।
আমরা 4 নম্বরে যাই, ওয়েজেস পেইড ফর মেশিন ইনস্টলেশন। অর্থাৎ মেশিন ইনস্টলেশন করতে গিয়ে আমার মজুরি দেওয়া হয়েছে 5,000, কিন্তু এইটা ওয়ার ইনক্লুডেড ইন ওয়েজেস, কিন্তু এটা ওয়েজেস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এটা কিন্তু রেকটিফাইং এন্ট্রিজ এর একটা অঙ্ক, কিন্তু সেটা দেখো যে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যেও দেওয়া আছে। ওকে, তো আমরা দেখি। আমরা জানি যে সম্পদ কিনে সেই সম্পদ ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ হবে সব খরচই ওই সম্পদের নামে হিসাব সম্পদের নামে লিখতে হয়। তো আমরা মেশিন ইনস্টলেশন মানে মেশিনকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা এই 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 ওয়েস্টটা এই মজুরি দেওয়া হয়েছে। তো এই মজুরিটা কিন্তু আমার মেশিনের সাথেই যোগ হওয়ার কথা, কিন্তু মেশিনের সাথে যোগ না করে আমরা ওয়েজ নামে আলাদা হিসাব খুলেছি, আমাদের ভুল হয়ে গেছে। ওকে, তো প্রথমে আমরা সঠিকটা করি যে মেশিন ইনস্টলেশন মানে এটা মেশিনের মধ্যে দেখাতে হবে, তো মেশিনের ব্যয় বাড়বে, এই কারণে মেশিন ডেবিট। আর ভুলে যেহেতু আমরা ওয়েজের মধ্যে লিখেছিলাম মানে খরচের মধ্যে খরচকে আমরা ডেবিট করছিলাম, এই কারণে খরচ কিন্তু কমিয়ে দিতে হলো, অর্থাৎ খরচ ক্রেডিট হয়ে গেল। তাহলে মেশিন ডেবিট 5,000 আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট 5,000। এটা আমি বিস্তারিত আলোচনা করেছি রেকটিফাইং এন্ট্রিতে, এই কারণে এখানে বিস্তারিত আমি আলোচনা করছি না। এরপরে দেখো পাঁচ পাঁচ নাম্বার যেটা, যে মার্চেন্ডাইজ ডিস্ট্রয়েড বাই ফায়ার, টাকা 4,000। অর্থাৎ আমার পণ্য নষ্ট হয়ে গেছে, আগুনে পণ্য নষ্ট হয়ে গেছে 4,000। তার মানে আমার পণ্যের পরিমাণ কমে গেছে, অর্থাৎ তার পণ্যের পরিমাণ কমে যাওয়া মানে পারচেস ক্রেডিট হওয়া, সেটা আমরা দেখি একটু। আর যেহেতু এটা অস্বাভাবিক ক্ষতি, আগুন তো স্বাভাবিক কোনো বিষয় না, অস্বাভাবিক একটা বিষয়, তো এই কারণে এটাকে অ্যাবনর্মাল লস অথবা অ্যাক্সিডেন্টাল লস নামে লিখতে হয়। এটা যেহেতু এক প্রকার ক্ষতি, তো এই কারণে এটাকে লেখা হয় অ্যাক্সিডেন্টাল লস, অথবা তোমরা লিখতে পারো অ্যাবনর্মাল লস, 4,000 টাকা। আর এটা যেহেতু আমার পণ্যকে নষ্ট করে দিয়েছে, পণ্যের পরিমাণ কমে গিয়েছে, এই কারণে পারচেজ ক্রেডিট 4,000 টাকা। ওকে, আমরা এই 6 নম্বরটা শেখার আগে আমরা 7 নম্বরটা আগে শিখি, কারণ ওইটা একটু সময় লাগবে। 7 নম্বরটা দেখো, যে আনআর্ন কমিশন টাকা 6,000 হ্যাজ বিন আর্ন। অর্থাৎ আনআর্ন কমিশন মানে কি, অনুপার্জিত কমিশন, যেটা আমার উপার্জন হয় নাই সেটা কি হয়ে গেছে, আর্ন হয়ে গেছে। তো আমরা আনআর্ন কমিশন জানি যে যে কমিশনের টাকাটা আমি আগে পেয়েছি, কিন্তু কমিশনের এই টাকাটা আগে পেয়েছি কিন্তু আমি কাজ করে দেই নাই, সেটাকে বলা হয় আনআর্ন কমিশন। অর্থাৎ টাকা নিয়েছি কিন্তু কাজ করি নাই, সেটাকে বলা হয় আনআর্ন কমিশন। তো এই আনআর্ন কমিশন হচ্ছে দায়, এই দায়ের একটা অংশ হচ্ছে কি হয়ে গেছে, 6,000 টাকা আয় হয়ে গেছে, আর্ন হয়ে গেছে, মানে আমার আয় বৃদ্ধি পেয়েছে। তো আয় বৃদ্ধি পেলে আমরা সেটাকে লিখি কমিশন রেভিনিউ। আর আনআর্ন কমিশন যেহেতু আমার আগে দায় ছিল, সেই দায়টা আয় হয়ে যাওয়ার কারণে আমার দায়টা কমে যাচ্ছে, আমরা দায় কমে গেলে কি করি, এটাকে ডেবিট করি, এই কারণে আনআর্ন কমিশন ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। ওকে, এখন আমরা 6 নম্বরটা দেখি, সেলস উইদাউট প্রফিট। অর্থাৎ আমি সেলস উইদাউট প্রফিট, অর্থাৎ যেটাকে আমরা বলি যে মুনাফাবিহীন বিক্রয়। তো মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে কত, 5,000 টাকা। ওকে, তো মুনাফাবিহীন বিক্রয় 5,000 টাকা, এটা বুঝতে হলে আমাকে আগে কি করতে হবে, আমাদের আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো মুনাফাবিহীন বিক্রয়, তো মুনাফাবিহীন বিক্রয় আসলে কোনো বিক্রয় না, মুনাফাবিহীন বিক্রয় আসলে কোনো বিক্রয় না, কারণ বিক্রয় হতে হলে সেটা তোমার মুনাফার উদ্দেশ্য থাকতে হবে, যেহেতু মুনাফাবিহীন বিক্রয়, এটা আসলে বিক্রয় না। তো ধরো যে আমি নগদে নগদে আমি বিক্রি করছিলাম, ধরো যে আমি নগদে, এটা আসলে বিক্রয় না। তো আমি যখন এই মুনাফাবিহীন বিক্রয় যখন আমার হচ্ছে, তখন তো আমি কি, অর্থাৎ আমি যে দামে কিনছিলাম ওই দামে টাকা আবার পাচ্ছি, এই কারণে এটার জেনারেল এন্ট্রি হচ্ছে যে আমার ক্যাশ হবে ডেবিট। আর এটা যেহেতু বিক্রয় না, কিন্তু তারপরেও কি, আমি আমার পণ্যটা চলে যাচ্ছে, অর্থাৎ যে দামে কিনেছিলাম ওই দামেই চলে যাচ্ছে। তো যার কারণে পণ্য যেহেতু আমার কমে যাচ্ছে, এই কারণে পার্সেস ক্রেডিট। তো এই তাহলে আমার রাইট এন্ট্রি হচ্ছে ক্যাশ ডেবিট আর হচ্ছে পার্সেস ক্রেডিট, এটা হচ্ছে জেনারেল এন্ট্রি। কিন্তু আমরা কি করছি, যেহেতু এটা বিক্রয় হিসেবে দেখাইছি, এই কারণে ক্যাশ ডেবিট করছি আর সেলস ক্রেডিট করছি। তার মানে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কিন্তু এইটা হওয়ার কথা যে ক্যাশ ডেবিট আর পারচেজ ক্রেডিট, কারণ পণ্য কমে গেছে, আমার কিন্তু বিক্রি হয় নাই, কিন্তু আমরা সেলসকে ক্রেডিট করছিলাম। তো যেহেতু আমার ভুল হয়ে গেছে, আমাকে এখন সঠিক করতে হবে। তো সঠিক হচ্ছে ক্রেডিট দিকে আমার পারচেজ হবে, পারচেজ, আর যেহেতু ভুল করে আমরা সেলস ক্রেডিট করছিলাম, এটা ডেবিট করতে হবে। তো এইটাই দেখো যে আমাদের এখানে করা আছে।
যে সেলস ডেবিট আর পারচেজ ক্রেডিট। তো আশা করি সবাই বুঝেছো, তারপরে কোনো কনফিউশন